হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি অরিন্দম চ্যাটার্জি, আর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব গিগ ওয়ার্কার্সদের একটা সমস্যা নিয়ে। গিগ ওয়ার্কার্স কারা, তাদের সমস্যাটা কি, এবং সেই সমস্যাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, সমস্ত কিন্তু কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, গিগ ওয়ার্কার্স নিয়ে। সবার আগে জানতে হবে গিগ ওয়ার্কার্স কারা, কাদেরকে গিগ ওয়ার্কার্স বলে, গিগ ইকোনমি বা কি জিনিস। তো এই একটা নিউজ কিন্তু রিসেন্টলি এসছে যে গিগ ওয়ার্কার্স ডিমান্ড মিনিমাম ওয়েজেস, তারা একটা মিনিমাম ওয়েজেস ডিমান্ড করছে এবং লিগ্যাল রিকগনাইজেশন, একটা আইনত রিকগনাইজেশন তারা কিন্তু ডিমান্ড করছে। তো কেন ডিমান্ড করছে, কি জন্য ডিমান্ড করছে, সেগুলো নিয়ে আলোচনা করি, চলো। তো গিগ ওয়ার্কার্স কারা? গিগ ওয়ার্কার্স বলতে বোঝানো হয় সেই সমস্ত ওয়ার্কার্সদের যারা কোনো নির্দিষ্টভাবে কন্ট্রাকচুয়াল ভাবে কাজ করে, ঠিক আছে, মানে তাদের মান্থলি কোনো নির্দিষ্ট স্যালারি নেই। মানে যেমন মনে করো, আমরা অনেকেই যারা কাজ করি, তারা 1 মাস কাজ করলে হয়তো কেউ 20,000 টাকা পাও, হয়তো কেউ 30,000 টাকা পাও। কিন্তু গিগ ওয়ার্কার্সদের কোনো নির্দিষ্ট মাইনে নেই। তারা যে মাসে যেরকম কাজ করবে সে মাসে সেরকম মাইনে পাবে। এবার নিশ্চয়ই তার মানে অনেকে বুঝতে পেরেছো আমি কাদের কথা বলছি। একদম আমি তাদের কথা বলছি যাদের যাদের মধ্যে এমপ্লয়ার এমপ্লয়ি কোনো রিলেশনশিপ নেই। যেমন ডেলিভারি বয়, ঠিক আছে, যেমন কোনো হয়তো অনলাইন সাপোর্ট দেওয়ার কোনো ব্যক্তি, যারা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করছে, যেটাকে বলা হয় পার্ট টাইম কাজ। তাহলে বুঝতে পারলে কারা গিগ ওয়ার্কার্স। তাহলে এই সমস্ত মানুষ যারা ডেলিভারির কাজ করছে, যারা পার্ট টাইম কাজ করছে, তাদের কি প্রবলেমটা হচ্ছে, চলো সেগুলো নিয়ে আজকে আলোচনা। তো গিগ ইকোনমি বা গিগ ওয়ার্কার্স নিয়ে বলতে গেলে সবার আগে জানতে হবে গিগ ওয়ার্কার্স এর শুরুটা বা ভারতে কিরকম ভাবে গিগ ওয়ার্কার্সরা চলছে। 2012 সালে 11 থেকে 12তে তাদের লোক সংখ্যা ছিল, মানে তারা যতজন কাজ করতো সেটা ছিল 2.5 মিলিয়ন, এবং তারপরে 17-18তে সেটা হলো 5.3 মিলিয়ন। এইভাবে আস্তে আস্তে 2020-21 সেটা দাঁড়ালো 7.7 মিলিয়ন, এবং বর্তমানে 2029 থেকে 30-এর মধ্যে যে ভবিতব্যটা করা হচ্ছে বা ভবিষ্যৎবাণীটা করা হচ্ছে, যে ভারতে 23.5 মিলিয়ন লোক কাজ করবে। তো 23.5 মিলিয়ন লোক 2030-এর মধ্যে যদি কাজ করে এই ইকোনমিতে, তার মানে ইন্ডিয়ার একটা বড় পপুলেশন এই ইকোনমির সঙ্গে জড়িত থাকবে। তাহলে তাদের কিন্তু সমস্যা বা তাদের যে সমস্ত প্রবলেম আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে ভাবাটা উচিত বা ভাবাটা দরকার। কারণ সেই সমস্ত মানুষই কিন্তু আলটিমেটলি ইকোনমিতে একটা বড় রোল প্লে করবে। কারণ সবাই, সমস্ত মানুষই আমরা কিন্তু কনজিউমার, আমরা জিনিস কিনলেই কিন্তু ইকোনমি বাড়ে। তো সেই সমস্যাগুলো, তাদের সমস্যাগুলোকে আমাদেরকে কিন্তু দেখতে হবে বা সেগুলোকে নিয়ে ভাবতে হবে। চলো এবার আসছি এর কিছু একটু ডেটা নিয়ে আলোচনা করি। বর্তমানে 15 মিলিয়ন ফ্রিল্যান্স অর গিগ ওয়ার্কার্স অ্যাক্রস ইন্ডিয়া, মানে বর্তমান ভারতে প্রায় 15 মিলিয়নের কাছে কিন্তু এটা রয়েছে। ইন্ডিয়াস গিগ ইকোনমি 90 মিলিয়ন জব ক্রিয়েট করতে পারে, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে, মানে সিএজিআর যার গ্রোথ হচ্ছে 17% হিসাবে। এবং মানে বর্তমানে যে হিসাবে চলছে, ইন্ডিয়ান ওয়ার্কফোর্স ইজ গ্রোয়িং বাই 4 মিলিয়ন এভরি ইয়ার, মানে প্রত্যেক বছর 4 মিলিয়ন করে কিন্তু বাড়ছে এই গিগ ইকোনমির জন্য। এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমি একটা সময় 1.25% শুধু মানে কন্ট্রিবিউট করবে গিগ ওয়ার্কার্সরা, যারা গিগ ইকোনমিতে কাজ করে তারাই মানে কন্ট্রিবিউট করবে 1.25%। তাহলে এই বড় ইকোনমি বা এই ইকোনমির একটা যে বড় সেক্টর যেটা গিগ ওয়ার্কার্স রয়েছে, তাদের সুরক্ষার কথা কিন্তু আমাদের ভাবতে হবে। কেন ভাবতে হবে, তার ডেটাগুলো কিন্তু আমি তোমাদেরকে শো করলাম। এবার আসছি যে ভারতে যারা কাজ করছে গিগ ওয়ার্কার্সে, তাদের বয়স কিরকম, যেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে বোঝায় ভারতের সব থেকে ইয়ং পপুলেশন বেশি। যখন ইয়ং পপুলেশন বেশি হবে, তারা নিশ্চয়ই কিছু সুবিধা দেবে, সেই সুবিধাটাকে ইংরেজিতে বলে ডিভিডেন্ড। ডেমোগ্রাফি কেন, ডেমোগ্রাফি কথাটার অর্থ হলো যে মানুষ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটা দুটো শব্দের মিলনে তৈরি, একটা হচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ডেমোগ্রাফি, একটা হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি বলতে কি, ডেমোগ্রাফি কথার অর্থ হচ্ছে জনসংখ্যা বা লোক সংখ্যা। আর ডিভিডেন্ড বলতে কি, ডিভিডেন্ড কথাটা আমরা কিসের সঙ্গে পেয়েছি, ডিভিডেন্ড বলতে আমরা কথাটা সব থেকে আগে জড়িত হয়েছে ইকোনমিক্সের যে মানে স্টক মার্কেট রয়েছে তার সঙ্গে। তো ডিভিডেন্ড বলতে কি, কোনো জিনিস থেকে যে সুবিধাটা পাওয়া যায়, ঠিক আছে, বা মানে স্টক মার্কেটে ডিভিডেন্ডের অন্য মানে আছে, কিন্তু এখানে আমরা সুবিধার কথা বলছি। তো ভারতের কিন্তু 19 থেকে 25 মানে যে মানে বয়সটা রয়েছে, ঠিক আছে, সেই বয়সের 32% মানুষ কিন্তু গিগ ইকোনমির সঙ্গে যুক্ত। 26 থেকে 40-এর মধ্যে রয়েছে 48%, এবং 21 মানে 41 থেকে 60-এর মধ্যে রয়েছে 20%। তাহলে এইরকম ভাবে কিন্তু
বিস্তৃত রয়েছে। তাহলে এবার ভাবো, যাদের বয়স 41 থেকে 60, যাদের বয়স 20 থেকে 40, তারা আর কিছু বছরের পরে রিটায়ার হবে। তারা রিটায়ার হবে কিনা? তাদের যখন রিটায়ার হবে, তাদের আলটিমেটলি তার কোনো ইনকাম থাকবে না। তাহলে তাদের সুরক্ষার কথা ভাবতে হবে। যখন তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, তখন তারা খাবে কি করে? আর তারা যদি খেতে না পারে, তাহলে জিডিপি বাড়বে কি করে? আলটিমেটলি জিডিপি মানে কি? জিডিপি হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। সেটাই তো বলে। সি বলতে কি? কনজামশন। কনজামশন কারা করে? কনজামশন মানুষেরা করে। এগুলো নিয়ে কিন্তু তন্ময় স্যার তোমাদের সঙ্গে আলোচনা করবে। আমি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট একটা যে রুলটা আছে সেটা নিয়ে বললাম, ঠিক আছে? তো এই নিয়ে চিন্তা করতে হবে না, তন্ময় স্যার এগুলো নিয়ে ডিসকাস করবে। তো এই যে তারা যদি রিটায়ার করে যায়, তারা খাবেটা কি? তারা যদি না খেতে পারে, তাহলে কি হবে? কনজামশন কমে যাবে। কনজামশন কমে গেলে কি হবে? এই ভ্যালুটা কমে যাবে। এই ভ্যালুটা যদি ডিক্রিজ করে, তাহলে এগুলো দিয়ে কতটা তুমি বাড়াবে? বাড়ানোর উপায় নেই। তাহলে সেই জন্য কিন্তু ভাবতে হবে। কেন ভাবতে হবে তার কারণগুলো কিন্তু আমি বারবার বলছি। আচ্ছা, রিলেটেড স্টেপস যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে অ্যাজ অফ ইউনিয়ন বাজেট 2025 অনুযায়ী, যেটা কি কি নিয়েছে? ফর্মাল রিকগনাইজেশন অফ গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। তাদেরকে একটা কি দিচ্ছে? ফর্মাল রিকগনাইজেশন দিচ্ছে, ঠিক আছে? এবং লিগাল ফ্রেমওয়ার্ক দিচ্ছে, যেটা হচ্ছে লিগালি ডিফাইন্স গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। তাদেরকে একটা আইনতভাবে ডিফাইনও করছে, মানে মর্যাদা দিচ্ছে। অ্যাকনলেজ নন ট্র্যাডিশনাল এমপ্লয়মেন্ট অ্যারেঞ্জমেন্টস, ঠিক আছে? তাদেরকে যে নন ট্র্যাডিশনাল বলতে কি বোঝায়? ট্র্যাডিশনাল বলতে 9টা 5টা ডিউটি বা 10টা 6টা ডিউটি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল। কিন্তু একটা গিগ ওয়ার্কার্স করতে পার্ট টাইম কাজ করে, আমি শুরুতেই বলেছি। পার্ট টাইম মানে কি? কোনো ডেলিভারি বয় দেখবে দিনের বেলা পরে, রাত্রিবেলা সে কাজ করে। এইরকম ভাবে সে কাজ করছে, তার তো কোনো ট্র্যাডিশনাল নেই, সেটা হচ্ছে নন ট্র্যাডিশনাল। এবার রিসেন্ট গভর্নমেন্ট মেজার কি কি নেওয়া হয়েছে? ই শ্রম রেজিস্ট্রেশন, এর মেজারটা নেওয়া হয়েছে। ডিজিটাল আইডি কার্ডস এবং আয়ুষ্মান ভারত হেলথ কভারেজ। আয়ুষ্মান ভারত হেলথ কভারেজ কিন্তু মানে আয়ুষ্মান ভারত প্রোগ্রামের জন্য। আচ্ছা, তোমাদের জন্য একটা কমেন্ট সেকশনে কোশ্চেন করছি। এই যে আয়ুষ্মান ভারত, ঠিক আছে, হেলথ স্কিম, এটা কোন সালে বা কত সালে লঞ্চ করা হয়েছিল? এটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। কত সালে লঞ্চ করা হয়েছিল? এটা কোথায় অ্যান্সার করবে? এটা কিন্তু সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। ক্লিয়ার তো? চলো, এবার কি চ্যালেঞ্জেস কি কি রয়েছে, মানে সমস্যা বা প্রতিবাদা কি কি রয়েছে, কি কি, কত মানুষ কাজ করে, তারা ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করে, এগুলো তো আমি বললাম, ঠিক আছে? এবার সমস্যা, সরকার কি মানে চিন্তা ভাবনা করছে সেটাও বললাম। সমস্যা বলছে রিভাইজ পিএলএফএস 2025 হ্যাজ নট এফেক্টিভলি আপডেটেড, মানে এটা কিন্তু এখনো আপডেট হয়নি। আচ্ছা, পিএলএফএস কি? পিএলএফএস হচ্ছে পিরিয়ডিক লেবার, যে সার্ভিস যারা করছে তাদের যে সার্ভেটা, ঠিক আছে? পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, পিরিয়ডিক, আমি লিখে দিচ্ছি, লেবার ফোর্স সার্ভে। তাহলে কত মানুষ কাজ করছে সেই ডেটাটা, এবং সেটা যদি সঠিকভাবে আপডেটেড না থাকে। পিরিয়ডিক বলতে কি বোঝায়? পিরিয়ডিক বলতে প্রতিনিয়ত, ঠিক আছে, বারবার যেটা হচ্ছে, সেটা যদি আপডেটেড না থাকে, সেটা কিন্তু সমস্যা হবে। এবং এটা কি হচ্ছে? গিগ ওয়ার্কার্স আর স্টিল গ্রুপ আন্ডার দ্য ব্রড ক্যাটাগরিজ, তাদেরকে ব্রড ক্যাটাগরির মধ্যে রাখা হচ্ছে, লাইক সেলফ এমপ্লয়েড, ক্যাজুয়াল লেবার। দেখো, সবাই তো সেলফ এমপ্লয়েড বা ক্যাজুয়াল লেবার নয়। তাই এই ব্রড ক্যাটাগরির ভেতরেও যে ছোট ছোট পার্ট গুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা দরকার, বা সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। বোঝা গেল? এবার বলছি মানে ইম্প্যাক্ট অন পলিসি অ্যান্ড ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার বলতে কি? সমাজের উন্নয়নের কথা বলছে। কি কি করা যেতে পারে? একটা পুয়ার ক্লাসিফিকেশন হিন্ডার্স, যেখানে এফেক্টিভ পলিসি মেকিং যেটা দরকার। অ্যাক্সেস টু স্কিম লাইক সোশ্যাল সিকিউরিটি ফান্ড এবং ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি বোর্ড, এই দুটোর কিন্তু অ্যাক্সেস দরকার। এবং ইনক্লুসিভ ওয়েলফেয়ার প্ল্যানিং দরকার, ঠিক আছে? ডিউ টু ল্যাক অফ প্রিসাইজ ডেটা মানে না থাকায় এই ওয়েলফেয়ার প্ল্যানিং এটাও কিন্তু সেটা সঠিকভাবে হচ্ছে না। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলতে চলেছি তাদের কি হাইলাইটস কি কি রয়েছে। স্টাডি অন অ্যাপ বেসড গিগ ওয়ার্কার, যারা অ্যাপ বেসড কাজ করে, মানে কোনো একটা অ্যাপের আন্ডারে যারা কাজ করছে, তাদেরকে বলে অ্যাপ বেসড, ঠিক আছে? কি কি সমস্যা? নিয়ারলি 1 in 3 ক্যাব ড্রাইভার্স ওয়ার্ক মোর দেন 14 আওয়ার্স, মানে 3 জনের মধ্যে একজন কিন্তু 14 ঘন্টার বেশি কাজ করে। 14 ঘন্টার বেশি কাজ করে, মানে 24 ঘন্টার মধ্যে সে যদি 14 ঘন্টার বেশি কাজ করে, তাহলে সে ঘুমোবে কখন? তার জীবন কাটবে কি করে? 83% ওয়ার্ক ফোর্স যারা রয়েছে ওয়ার্ক মোর দেন 10 আওয়ার্স, তারা 10 ঘন্টার বেশি 83% কাজ করে। এবং 60% মানুষ কাজ করে কত? 12 ঘন্টার বেশি। যেটা কিন্তু এইভাবে যদি কাজ করতে থাকে, তাদের শারীরিক যে মানে সক্ষমতা আছে, তারা যে হেঁটে চলে কাজ করতে পারছে, সেটা কিন্তু দীর্ঘদিন পারবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে লং ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে রয়েছে। নেক্সট কি বলছে? লো আর্নিং,
43% গিগ ওয়ার্কার্স আর্ন করে কত, 500 থেকে কম টাকা একদিনে, বা 15,000, 500 মানে 15,000 হবে মাসে। 34% ডেলিভারি ওয়ার্কার্স আর্ন বিলো 10,000। কেন, আমি কি বললাম, পার্ট টাইম ওয়ার্ক থাকে, বিভিন্ন ওয়ার্ক থাকে এইরকম, তার বলো 10,000 টাকা কি কারোর সংসার চলে না, সেই জিনিসটা কিন্তু ভাবতে হবে। দিস উডসেন্স এক্সিস্টিং সোশ্যাল ইকোনমিক ইনইকুয়ালিটিস, যেটাই কিন্তু এখন মানে সোশ্যাল ইনইকুয়ালিটি বা ইকোনমিক ইনইকুয়ালিটি যেটা, সেটা কিন্তু তৈরি করছে। নেক্সট বলছে পুয়ার ওয়ার্কিং কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে, বলছে তাদের যে ওয়ার্কিং কন্ডিশন রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো না, ঠিক আছে। 10 মিনিটস ডেলিভারি যে পলিসিসটা রয়েছে, যে 10 মিনিটে ডেলিভারি হয়ে যায়, এটা কিন্তু একটা রিস্ক ফেলছে। কিসের রিস্ক ফেলছে, তাদেরকে গাড়ি জোরে চালাতে হচ্ছে, তাদেরকে রাস্তায় ট্রাফিক আছে, এই যে একটা মানে রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের যে সিস্টেম, সেটাকে কিন্তু তারা মেনটেন করতে পারছে না। প্রত্যেক মানুষই চায় মেনটেন করতে, যে আমি মানুষ, আমি যে কাজটাই করছি আমি রুল মেনে কাজ করব, সেটা কিন্তু তারা করতে পারছে না অনেক ক্ষেত্রে, কারণ ফাস্ট ডেলিভারি করতে হচ্ছে। মেনি ক্যান নট টেক রেগুলার ডেজ অফ, তারা ছুটি নিতে পারছে না। অনলি 37% বিলং টু আ ইউনিয়ন, যেখানে মাত্র 37% একটা ইউনিয়নের সঙ্গে থাকছে। এবং প্ল্যাটফর্ম ইস্যুস কি হচ্ছে, কখনো কখনো প্ল্যাটফর্মের সমস্যার জন্য আইডি ডিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, কিছু কিছু রুট কাস্টমার পায়, সেটা আমরা সবাই জানি, কিছু কিছু কাস্টমার রুড হয়, তাদের জন্য আনফেয়ার প্র্যাকটিসেস হয়, এবং তাতে প্রত্যেক মানুষের একটা যে সম্মান, সেটা কিন্তু মানে থাকছে না সবসময়। মানে এই রুড কাস্টমার্স এবং তাদের রিভিউর উপরে বেস করে কি হচ্ছে, আইডি ডিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। তোমরা এগুলো নিশ্চয়ই সবাই বোঝো আমি কি বলতে চাইছি। দিস এফেক্ট দ্য এবিলিটি টু আর্ন, প্রত্যেকের যে মানে কোনো কিছু আর্ন করার যে এবিলিটি, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে কনক্লুশন বা আমরা সমাধানের দিকে কি বলতে পারি, আমরা এই চ্যানেলে কিন্তু শুধু প্রবলেম নিয়ে আলোচনা করি না, তার পাশাপাশি সমাধানটার কথাও বলি। সমাধানটা কি আছে, এক হচ্ছে 2025 সালের যে পিএলএফএস রিভিশন রয়েছে, সেটাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, যেটা স্যাম্পল সাইজ এবং রুরাল কভারেজ, মানে এখন কিন্তু ভারতের প্রান্তিক জায়গাতেও কিন্তু এই ধরনের ডেলিভারি সার্ভিস কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে যখন প্রান্তিক অঞ্চলে শুরু হয়ে গেছে, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম এত সাকসেসফুলি মানে চলেছে, তাহলে কিন্তু তার যে স্যাম্পেলটা সেটা দরকার, কারণ স্যাম্পেল না হলে তাদের যে সমাধান বা ওয়েলফেয়ার সেটা কিন্তু হবে না। তাহলে ওয়ে ফরওয়ার্ডে আমরা কি বলতে পারি, রিভাইজ করতে পারি পিএলএফএস ক্লাসিফিকেশন, স্ট্রেনথেন করতে পারি লিগাল ফ্রেমওয়ার্ককে, এবং এনশিওর করতে পারি ইনক্লুসিভ সোশ্যাল সিকিউরিটি। সেই যে কটা জিনিস আমি প্রথমে বলেছিলাম, সেগুলোকেই কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। ক্লিয়ার কি জিনিস বলতে চাইলাম। এবার প্ল্যাটফর্ম রেসপন্সিবিলিটি করতে হবে, প্রমোট ট্রান্সপারেন্সি, মানে যে প্ল্যাটফর্মে তারা কাজ করছে তাদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি আনতে হবে। মানে যে ব্যক্তিটা 10 মিনিটের ডেলিভারি দেওয়ার কথা, হয়তো তার 15 মিনিট হয়ে গেছে, তো মানে প্ল্যাটফর্মকে জানাতে হবে, প্ল্যাটফর্মের মধ্যে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট আনতে হবে, যে 10 মিনিটে যাত্রা শুরু করেছিল, কিন্তু রাস্তায় কোনো ট্রাফিকের প্রবলেমের জন্য বা কোনো ইস্যুর জন্য সে 15 মিনিটে পৌঁছেছে, যাতে তার এই যে ব্যক্তিরা খারাপ রিভিউ দিয়েছে, রুড বিহেভিয়ার করেছে, সেই ব্যক্তিটার রিভিউর উপরে তার যেন কোনোভাবে টাকা কাটা না যায়, বা তার যাতে ইনকামের কোনো সমস্যা না হয়। এনসিওর ফেয়ার পে, যাতে যে একটা নির্দিষ্ট মাইনে, যে 500 টাকায় দিন চলে না, এটা সবাই জানে, অনেকে তো 1000 টাকার কম ইনকাম করছে, যাতে একটা নির্দিষ্ট পে যাতে দেওয়া হয়, সেটার দিকে তাকাতে হবে। মেনটেন করতে হবে ডিসেন্ট ওয়ার্কিং কন্ডিশন, যে ওয়ার্কিং কন্ডিশন সেটাও কিন্তু মেনটেন করে চলতে হবে। ক্লিয়ার? তো এইটা কিন্তু ছিল আজকের সম্পূর্ণ আলোচনা, এই যে টপিকটার। এবার আমি তোমাদের সঙ্গে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আমি কিন্তু তোমাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পেইড ক্লাস রয়েছে, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পেইড ক্লাসে কিন্তু আমি এইরকম ভাবেই তোমাদেরকে বোঝাই, এবং এই কনসেপচুয়াল কোশ্চেনগুলো, এটা হচ্ছে অবজেক্টিভের জন্য। মনে করো টপিক কি আছে, টপিক বললাম, তার সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন যা যা আছে সেগুলো দিলাম, এরকম ভাবে কিন্তু ক্লাস করানো হয়। এটা আমি তার দুটো পিডিএফ তোমাদের কারণে, পিডিএফ এর কপি যেটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে শো করেছি, যে কিভাবে আমরা ক্লাস নিই। পুরোপুরি ইনফরমেশন এরকম ভাবে থাকে, ইভেন পুরো মান্থলি কম্পাইলেশন থাকে, ঠিক আছে। তো সেই রকম ক্লাস যদি করতে চাও, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের অবজেক্টিভ ক্লাসের জন্য আমাদের ফিস হচ্ছে মাসে 50 টাকা, যেখানে ভিডিও ক্লাস পিডিএফ দুটোই থাকবে। আমি ক্লাস নেব, সপ্তাহে একদিন করে ক্লাস হবে, গুগল মিটে ক্লাস হবে। ওকে, সবাই যাতে অ্যাক্সেস করতে পারে, এবং তার রেকর্ডেডও কিন্তু দেওয়া হবে। যদি সেই ক্লাস নিতে চাও, তাহলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো। সেম অ্যাজ ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, যারা মিসলেনিয়াস পরীক্ষা ডাব্লিউবিসিএস এর জন্য চিন্তা ভাবনা করছো, তারা কিন্তু ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সেও তোমাদের দরকার পড়বে, সেক্ষেত্রেও চার্জ হচ্ছে মাসে 50 টাকা, এবং প্রসিডিওর সেম, যা যা আগেও বললাম এখানেও তাই। এখানেও কিন্তু ক্লাস হচ্ছে সপ্তাহে একটা, এখানেও সপ্তাহে একটা করে ক্লাস হবে। দেখো, আমি এখানে ডেসক্রিপটিভ তোমাদের কভার করছি, এটা ছাড়াও কিন্তু আরো অনেক আছে। পলিটির অনেক টপিক আছে যেগুলোকে কভার করতে হয়, ঠিক আছে। ইকোনমির অনেক টপিক আছে যেগুলোকে কভার করতে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স ইস্যুতে কভার করতে হয়, সেগুলো কিন্তু সবকিছু আমি এখানে করতে পারি না, কারণ সময়ের অভাব হয়ে যায়।
এটাও তোমরা বোঝো যে আমারও একটা সময় নির্দিষ্ট, আমাকেও আর অন্যান্য কাজ করতে হয়। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। সেই ক্লাসগুলো যদি তোমরা মানে অ্যাক্সেস করতে চাও, তাহলে তোমাদেরকে মানে আমাদের যে পেইড ক্লাস সেখানে কিন্তু তোমাদেরকে মানে অ্যাডমিশন নিতে হবে। বুঝতে পেরেছো? অ্যাডমিশন নিলে সেখানে কিন্তু তোমরা সেই যে জিনিসগুলো যেগুলো এখানে কমপ্লিট হচ্ছে না, সেখানে কিন্তু আমরা পেইড ক্লাসে কমপ্লিট করে দেবো। পেইড ক্লাসে মানে আমরা খুব বেশি চার্জও রাখিনি, অল্প চার্জ রেখেছি, এবং কন্ট্যাক্ট করবে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা ফোন কল যাই হোক করবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। বোঝা গেল? এই অবধি যারা ভিডিওটা দেখছো, আই থিঙ্ক সবাই সিরিয়াস ভাবে ভিডিওটা দেখছো, এবং তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তোমাদের শুধু এইটুকুই বলবো, এই চ্যানেলে কিন্তু খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, এবং আসছে অলরেডি, আসতে চলেছে না, আসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি যারা রয়েছে, স্যার ম্যামেরা, তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে। তাই তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করবো, তোমরা যেমন এই ভিডিওটা দেখছো, অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখবে। তাতে কি হবে? তাতে কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলটা অন্যান্য অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তোমাদের হেল্প এইটুকুই দরকার, এই চ্যানেলটাকে অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সারা পশ্চিমবঙ্গে যত অ্যাসপিরেন্ট রয়েছে বা অন্যান্য মানুষ রয়েছে, যারা জিও পলিটিক্যাল নিউজ নিয়ে জানতে চাও, বা যারা অন্যান্য কিছু নিয়ে জানতে চাও, তাদেরও তো বাংলা ভাষায়, একদম প্রাঞ্জল বাংলা ভাষায় যদি জিও পলিটিক্যাল নিউজ বোঝানো হয় বা বুঝতে পারে, তারাও বুঝতে পারে যে কি ঘটছে সারা দেশে, কি ঘটছে সারা বিদেশে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের হেল্পের জন্য দরকার, তার জন্য কিচ্ছু করতে হবে না। এই চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে দিতে হবে, পারলে যে কোশ্চেনটা দিচ্ছি সেটা কমেন্ট করবে, লাইক করবে, আর কিচ্ছু করবে না। যদি ইচ্ছা হয়, যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের মধ্যে, তাহলে কিন্তু তোমার বন্ধু বান্ধব কিন্তু এই চ্যানেলের দ্বারা উপকৃত হতে পারে। তো এই অবধি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাস্ট একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব, স্টে টিউনড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ।